প্রিয় দর্শক, যারা রয়েছেন মোহনার সামনে, দেশে কিংবা বিদেশে, সকলকে এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি মোহনার প্রতিদিনের আয়োজন মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের সৌজন্যে অনুষ্ঠান দৃষ্টিকোণে। দর্শক, আজ আমরা কথা বলবো চিকুনগুনিয়া প্রতিরোধে করণীয় এই বিষয়ে, এবং কথা বলবার জন্য এই বিষয়ে দুজন বিশেষজ্ঞ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। চলুন আলোচনার শুরুতে তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। রয়েছেন ডক্টর মঞ্জুর চৌধুরী, কীটতত্ত্ববিদ, সাবেক সভাপতি বাংলাদেশ প্রাণী বিজ্ঞান সমিতি, এবং রয়েছেন জনাব তৌহিদুদ্দিন আহমেদ, মেডিকেল কীটতত্ত্ববিদ ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, অবসরপ্রাপ্ত, রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ গবেষণা প্রতিষ্ঠান IEDCR। দর্শক, আপনারাও আছেন আমাদের সাথে। এই বিষয়ে আপনার যে কোনো পরামর্শ অথবা প্রশ্ন বা জানবার প্রসঙ্গ থাকলে সেটি সরাসরি আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ফোনের মাধ্যমে। আপনাদের স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আপনাদের দুজনকে স্বাগত আজকের আলোচনায়। চিকুনগুনিয়া নিয়ে এক ধরনের আলোচনা চলছে বেশ কিছুদিন থেকে, যে বিশেষত ঢাকা শহরে চিকুনগুনিয়ার যে প্রাদুর্ভাব এবং চিকুনগুনিয়া আক্রান্ত মানুষের যে কষ্ট, দুর্ভোগ, দুর্দশা সেটি নিয়ে, এবং এই চিকুনগুনিয়া প্রতিরোধে নানা রকম পরামর্শ, করণীয় নিয়েও নানা রকম আলাপ আলোচনা হয়েছে। এখনো সেই চিকুনগুনিয়ার আক্রমণ চলছে এবং তার শিকার অসংখ্য মানুষ ঘরে ঘরে রয়েছে, এবং কেউ কেউ বলছেন যে এই রোগটি এক ধরনের বিস্তৃতি পর্যায়ে গেছে, যেটা এপিডেমিক পর্যায়ে গেছে, কিন্তু সংশ্লিষ্ট অনেকেই সেটাকে এপিডেমিক পর্যায়ে গেছে বলে তারা স্বীকার করছেন না। যেটাই হোক, এই রোগটি আছে এবং এটি বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য নতুন এক ধরনের রোগ, এবং তার নতুন কতগুলো উপসর্গ নিয়ে এসছে। এই মুহূর্তে আলোচনা যে কিভাবে এই রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি এবং কিভাবে চিকুনগুনিয়া থেকে আমরা দূরে থাকতে পারি, এবং আমাদের আসলে কার কি করণীয়, মূলত সেই বিষয়গুলি নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। ডক্টর মঞ্জুর চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা তথ্য জেনেছি যে বাংলাদেশে 10 বছর আগেই চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব ঘটেছিল, এবং সেটা স্বল্প পরিসরে, কিন্তু আস্তে আস্তে এবছর এই চিকুনগুনিয়া ছড়িয়ে পড়েছেন ব্যাপক হারে। এবং এই চিকুনগুনিয়া প্রতিরোধে যে সরকার বা সংস্থাগুলো আছে, তারা যে ব্যবস্থাগুলো গ্রহণ করছে সেটি নিয়ে নানা প্রশ্ন আছে। আমি একটু চিকুনগুনিয়ার রোগটি সম্পর্কে জানতে চাই, যে এটির আসলে উদ্ভব কোথা থেকে এবং কিভাবে বাংলাদেশে এলো, এবং এই বছর এটি কেন এত ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়লো এবং আমাদের দুর্ভোগের কারণ হলো। চিকুনগুনিয়া প্রকৃতপক্ষে একটা ভাইরাস জনিত রোগ। এটা আফ্রিকার ওয়েস্ট কোস্টের রোগ। এটাকে প্রথম দিকে 1952-তে এই চিকুনগুনিয়াটা মেডিকেল এবং এন্টোমোলজিক্যাল কমিউনিটির মধ্যে প্রকাশ পেল। দক্ষিণ আফ্রিকার তানজানিয়া, দক্ষিণ আফ্রিকার তানজানিয়াতে। এবং চিকুনগুনিয়া একটা ওদের যে লোকাল যে ডায়ালেক্ট আছে, ল্যাঙ্গুয়েজ, কোমাকান্ডি ল্যাঙ্গুয়েজ, তার মানে হচ্ছে যে কন্ট্রোটেড হয়ে যায়, অর্থাৎ কুকড়ে যায়। এটার বাংলাদেশের গ্রামের লোকেরা চিকুনগুনিয়ার নাম দিয়েছে ল্যাংরা জ্বর, অর্থাৎ জ্বর হওয়ার পর ল্যাংরা হয়ে যায়, খুঁড়িয়ে করে হাঁটে। তো সুতরাং এটার একটা, এই রোগটাকে অনেকেই বলে যে আতঙ্কিত হবেন না। এটা এক ধরনের আমাদের কাছে মনে হয়ে গেছে যে সবাই শুরু করলেই বলে আতঙ্কিত হবেন না। এখানে কথাটা না বললেও চলে, আতঙ্কের না হলেও। প্রথমে একটু জানতে চাই যে এই বছরে চিকুনগুনিয়ার এই প্রাদুর্ভাবটা আমরা কেন প্রত্যক্ষ করছি? হয়তো 10 বছর আগে সেটিকে ডিটেক্ট করা গেছে বা তার আক্রমণটি ছিল, কিন্তু এবছর যেভাবে হয়েছে তার কারণটি কি বলে? তার কারণটার প্রথম একটা কারণ বলতে হবে যে চিকুনগুনিয়া ভাইরাসটা, এডিস অ্যালবোপিক্টাস বলে একটা মশা আছে, এক প্রজাতির মশা আছে। সেই প্রজাতির মশার ভিতরে ওরা বেশি করে প্রোপাগেট করতে পারে, মাল্টিপ্লাই করতে পারে। ওই ভাইরাসে একটা মিউটেশন হয়েছিল বেশ কয়েক বছর আগে, 15-20 বছর আগে। মিউটেশন হওয়ার ফলে অ্যালবোপিক্টাসটা একটা কম্পিটেন্ট ভেক্টর হিসেবে আবির্ভূত হয়। সাথে সাথে ছিল এডিস ইজিপ্টাই। আমরা জানি যে এডিস ইজিপ্টাই শুধু ডেঙ্গু ছড়ায়, ডেঙ্গু রোগের বাহক, কিন্তু এই চিকুনগুনিয়ার জন্য দুইটা বাহক, দুইটা সংক্রামক মশা। একটা হচ্ছে এডিস ইজিপ্টের প্রজাতির মশা, আর একটা হচ্ছে এডিস অ্যালবোপিক্টাস প্রজাতির মশা। এদের আবার হ্যাবিটেটে, ব্রিডিং হ্যাবিট এবং বাইটিং হ্যাবিটের মধ্যে কিছুটা পার্থক্য আছে। এডিস ইজিপ্টাই মূলত গৃহের ডোমেস্টিক পেরিডোমেস্টিক মসকিটো, অর্থাৎ ঘরের ভিতরে বা ঘরের আশেপাশের ভিতরেই এগুলি হয়।
এবং এগুলি ব্রিড করে আর্টিফিশিয়াল কন্টেইনারে, যেমন টিনের পাত্র, মাটির পাত্র, ম্যানমেড কন্টেইনারে, যেগুলো পানির চৌবাচ্চা, মানে পরিত্যক্ত চৌবাচ্চা, এই ধরনের জায়গায় এগুলি বেশি হয়। আর অ্যালবোপিক্টাস হয় ন্যাচারাল রিসেপ্টাকলস, যেমন আপনার গাছের কোরল, কোঠর, তারপরে লিফ্যাক্সিল, এইসব জায়গায় হয়। সুতরাং এই দুইটা মশা ইকুয়ালি কম্পিটেন্ট ভেক্টর ফর চিকুনগুনিয়া, বাইরেও কামড়াচ্ছে, ভিতরে কামড়াচ্ছে। আরেকটা ফ্যাক্টর এখানে জড়িত আছে, আমাদের বর্ষা এবং বৃষ্টিপাতের সাথে কোনো সম্পর্ক আছে। বর্ষার সাথে সাথেই তো আপনার এডিস প্রজাতির মশার, এডিস অ্যালবোপিক্টাস বলেন, ইজিপ্টার বলেন, এদের পপুলেশন বিল্ড আপ শুরু হয়। এবার বর্ষা হয়েছে ফেব্রুয়ারি মাস থেকেই, আগাম বর্ষণের ফলে পপুলেশন বিল্ড আপ হয়েছে। আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে এখানে ঢাকা শহরে যত লোক আছে তারা ইমিউনোলজিক্যালি নাইভ, অর্থাৎ তারা সাসেপ্টেবল এই রোগটার জন্য। এই কয়েকটা বায়োলজিক্যাল ফ্যাক্টরের জন্য এই রোগটা বেশ তাড়াতাড়ি ছড়ায় গেছে। কিন্তু আমাদের যে একটা নতুন রোগ হয়, তার যে প্রতিরোধ যে ক্ষমতা, সেটি আমাদের শরীরের মধ্যে নেই, এই মুহূর্তে নেই। যারাই চিকুনগুনিয়া একবার হয়েছে আর জীবনে হবে না। কিন্তু এখানে যে ছড়ানোর আর একটা কারণ হলো যে স্ট্যান্ডার্ড যে প্র্যাকটিস, ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্টের স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে যে আপনার একটা ডিজিজ সার্ভেলেন্স করবেন এবং ভেক্টর সার্ভেলেন্স করবেন, অর্থাৎ এই সংক্রামক মশাগুলির একটা সার্ভেলেন্স থাকে সিটি ওয়াইড। আবার রোগ যেখানে হচ্ছে সেটারও সার্ভেলেন্স থাকে। তার ফলে হয় কি, এই রোগগুলি কিন্তু প্রথমে স্পোরাডিক্যালি হয়, একটা বাড়ি থেকে বা ইন্ডেক্স হাউস বা প্রথম রোগীর থেকে দ্বিতীয় রোগী বা সেকেন্ডারি টার্সিয়ারি যে ট্রান্সমিশনগুলি হয়, এই ট্রান্সমিশন টাইম লাগে, 15 ডেজ 20 ডেজ এর মতো টাইম লেগে যায়। সুতরাং ওই সময় এই সার্ভেলেন্স, আমাদের সিটি কর্পোরেশনের কোনো ভেক্টর সার্ভেলেন্স ছিল না বিগিনিং এ, সারা বছর থাকার কথা ছিল না, আর ছিল না হেলথ ডিপার্টমেন্টের ডিজিজ সার্ভেলেন্স। এই দুটো অর্গানাইজেশন কোনোভাবে কোনো অবস্থাতে বলতে পারবে না যে আমরা কোনোভাবেই দায়ী না, এটা এই ঢালাও কথা হবে না। দে আর রেসপন্সিবল, তাদের এই দায়িত্ব ছিল, এই সার্ভেলেন্স করলে এটা এইভাবে ছড়াতে পারতো না। আসবো আমাদের করণীয় সম্পর্কে এবং কার কি দায়িত্ব ছিল সেটি নিয়ে আমরা শেষ দিকে আলোচনা করতে চাই। তহিদুদ্দিন আহমেদ, আপনার কাছে আসতে চাই যে আপনি দীর্ঘ সময় মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কাজ করেছেন কীটতত্ত্ব নিয়ে। এই যে বাংলাদেশে যে ডেঙ্গু প্রাদুর্ভাব, এবং সেটিও নতুন ছিল, যে ডেঙ্গু আগে আমরা ভারতে দেখেছি, পশ্চিমবঙ্গ সেখান থেকে বাংলাদেশে এসছে, এবং ডেঙ্গু যেভাবে তার ভয়াবহতা নিয়ে এসেছিল, আতঙ্ক নিয়ে এসেছিল, সেটি মোটামুটি এখন আমরা বুঝতে পারছি, সেটি প্রতিরোধ করছি বা নানা রকম সক্ষমতা তৈরি হয়েছে। কিন্তু চিকুনগুনিয়ার ক্ষেত্রে যে যেটা বলা হচ্ছে, যেটা নতুন একটা ভাইরাস আমাদের আক্রমণ চলছে, তো এটি আসলে আগে থেকেই যেটি বলছিলেন যে সার্ভিলেন্স করা এবং আগে থেকে এই বিষয়ে সতর্ক থাকা, নানা রকম গবেষণা তথ্যপাত্র ব্যবহার করা, সেই কাজটি আসলে করবো আসলে কোনো সুযোগ ছিল কিনা, বা আমাদের সেই পর্যায়ে আমরা ছিলাম কিনা? আমি প্রথমে এই ব্যাপারটা সম্বন্ধে প্রথমে বলতে চাই যে এই রোগটা আপনারা যেটা প্রথম প্রশ্ন করেছিলেন, যে প্রথম কেন এ দেশে আসলো বা কিভাবে আসলো বা কিভাবে এবছরে কেন প্লেয়ার আপ হলো আর কি। তা আমরা প্রথম যে জিনিসটা জানি, যদিও এখানে 2008 সালে এটা প্রথম একটা ডিটেকশন হয়েছে, এটা একটা রাজশাহীতে এবং একটা ঢাকা জেলার দোহারে এটা হয়েছিল আর কি। কিন্তু এখানে ওই সময় অতিরিক্ত একটা খুবই অল্প পরিমাণে হয়েছিল আর কি। এখানে দেখা গেল, এখানে আসার আমি প্রধান কারণ বলে মনে করি আর কি, এখানে দেখা গেছে যে আমাদের পার্শ্ববর্তী দেশে বিশেষ করে যখনই একটা আউটব্রেক হয়, পরবর্তী বছরে তার একটা রেশ আমাদের দেশে এসে পড়ে আর কি। ঠিক তেমনি সেইভাবে বলা যায় গত বছর দিল্লিতে এবং কলকাতায় এবং পাকিস্তানের করাচিতে ব্যাপকভাবে এই রোগটা হয়েছিল, এবং তারপরে পরের বছরই আমাদের এখানে একটা হলো আর কি। এখানে এইভাবে এটা একটা আমাদের যে ক্যারিয়ার দরকার আর কি, সেইটা ওইভাবে এসছে বলে আমি মনে করি। এগুলো কি হতে পারে, কিভাবে মানুষ এখানে আমাদের মুভমেন্ট বেড়ে গেছে। আমাদের এইসব দেশে, আশেপাশের দেশে যেখানে চিকুনগুনিয়া বা ডেঙ্গু আউটব্রেক হয়, সেখান থেকে আমাদের মুভমেন্ট অনেক বেড়ে গেছে। তার ফলে একটা ওই ক্যারিয়ার, আমাদের মানুষ যাদেরকে আমরা ক্যারিয়ার বলছি তাদেরকে এখানে হয়েছে। আর তার সাথে সাথে যেটা অলরেডি বললেন সেটা হলো যে এবছরের বিশেষ করে ওই কথাটা বলতেই হয়, এবছর আমাদের ফেব্রুয়ারি মাস থেকেই বৃষ্টি হচ্ছে। ফেব্রুয়ারি মাসে বৃষ্টি হওয়ার ফলে যে, এবং বৃষ্টিটা হচ্ছে ইন্টারমিটেন্ট, বৃষ্টি হচ্ছে একটু রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে রোদ হচ্ছে, এটা একটা আইডিয়াল সিচুয়েশন এডিস মশার সংখ্যা বেড়ে যাওয়ার জন্য আর কি।
এই 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে আমাদের একটু আপনি উল্লেখ করেছেন যে আমাদের মধ্যে কোনো ইমিউনিটি, যেহেতু এই রোগটা আমাদের মধ্যে হয়নি, তার মধ্যে একেবারে আমাদের কোনো ইমিউনিটি না থাকার জন্য এটা আমাদের এই 3টি কারণের জন্য আমি মনে করি এটা একটা সহজেই আমরা আক্রান্ত হয়ে পড়েছি আর কি। আর ডেঙ্গুর ব্যাপারটা হলো যে ডেঙ্গুর ব্যাপারটাও প্রায় একই রকম। ডেঙ্গুর একটা মশার ওখানে আমাদের দেশে আশেপাশে দেখা গেল অনেক দিন ধরেই, প্রথম ফিলিপাইনে শুরু হয়, তারপর অন্যান্য দেশে শুরু হয়, কিন্তু ঢাকায় ছিল না ডেঙ্গু রোগটা। তারপরে কেন ছিল না, আমরা অনেক সার্ভে করেছি, আমি যে প্রতিষ্ঠানের নাম করলেন সেখান থেকে আমরা বহু সার্ভে করেছি। আমরা সার্ভেতে দেখেছি যে যে মশাটা এই রোগটা ছড়া এডিস মশা, এবং এডিস উনি দুটো স্পেসিসের নাম বলেছেন, এডিস ইজিপ্টাই এবং এডিস প্লেপিকটাস, এই মশার সংখ্যা কম ছিল। এবং একটা ইন্ডেক্স আছে যে কি বলে মশার যে প্রজনন ক্ষেত্র, এটা যদি 100টা বাড়ির মধ্যে যদি 20-র উপরে হয় সংখ্যা, বুটো ইন্ডেক্স বলছে, এর উপরে হলেই এটা এই রোগটা ছড়াতে পারে আর কি। কিন্তু দেখা গেছে এর আগে এই আমরা অনেক সার্ভে করেছি, এটা ওই পর্যায়ে যায়নি। কিন্তু ঠিক 1999 এবং 98 সালেই আমরা একটা সার্ভে করেছি, এবং ঢাকার কয়েকটা অঞ্চলে সেইটা দেখা গেল যে 20 পার করে 30-40 চলে গেছে। এবং আমরা তখনই ফোরকাস্ট করেছিলাম, যেহেতু আমাদের পিপল মুভমেন্ট আছে সাউথ ইস্ট এশিয়া থেকে, যে এই থ্রেশহোল্ডটা পার হয়ে গেছে আমাদের মশার সংখ্যার দিক থেকে, এবং তার ফলে আমাদের নেক্সট এটা আমাদের ডেঙ্গু আউটব্রেক হতে পারে, এবং সেটাই হলো 2000 সালে। এই যে আউটব্রেক, কোন একটা রোগ, নতুন রোগ আসবে, এটা খুব স্বাভাবিক, বা নতুন ভাইরাসের আক্রমণ হবে, এটা স্বাভাবিক, আমরা এখনো দেখছি বিভিন্ন সময়। তো সেটিকে মোকাবেলা করবার জন্য আগে থেকে কোনো বৈজ্ঞানিক কৌশল বা গবেষণা, কোন রকম পদক্ষেপ নেবার কোনো অবস্থা ছিল কিনা, বা এটি সম্ভব কিনা একটু আমি বলি যে এখানে এই জিনিসটা বের করার জন্য বা আগে থেকে পূর্বাভাস দেওয়ার জন্য বা জানার জন্য যে জিনিসটা দরকার হয় সেটা হলো ডিজিজ সার্ভেলেন্স। যে রোগ মাঝে মাঝে খোঁজ করা হবে যে আমাদের লোকজনের মধ্যে আছে কি আছে না, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে ডিজিজ সার্ভেলেন্সের ব্যাপারে কোন রকমের কোন সিস্টেম এখনো পর্যন্ত ডেভেলপ করিনি। যে সংস্থাগুলো আছে তাদের কি কাজ, মানে যেমন ধরেন এখানে একটা আমি যে প্রতিষ্ঠানে কাজ করেছি বা হেলথের যে ডিজিজ কন্ট্রোল সেকশন আছে, তারা যদি এই একটা নির্দিষ্ট কতগুলো এলাকা থেকে একটা রেগুলার যদি ইনফরমেশন কালেকশন করত, এবং যদি তাও না হয় পাড়ায় পাড়ায়ও যদি না হয়, যদি হাসপাতাল থেকেও রেগুলারলি একটা ফিডব্যাক নিত যে তোমাদের এখানে কি কি ডিজিজ আসতেছে কি আসতেছে না, এটা যদি আমাদেরকে একটা রিপোর্টিং সিস্টেম থাকতো, সেই জিনিসটা থাকলে আমরা বুঝতে পারতাম যে কিছু কেস এসে গেছে আর কি, তখনই একটা প্রিকশন নিতে পারতাম। সিমালটেনিয়াসলি যদি আমরা একটা এন্টোমোলজিক্যাল সার্ভেলেন্স সিস্টেম থাকতো যে মশার কি অবস্থা, এন্টোমোলজিক্যাল সার্ভেলেন্স খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে এই ডেঙ্গু এবং চিকেনগুনিয়া রোগের ব্যাপারে। কারণ এখানে প্রথমত জানতে হবে যে এই দুটো মশা ঢাকা শহরে আছে কিনা, কোন এলাকাতে আছে, কিরকম সংখ্যায় আছে, এবং কি টাইপের যে কন্টেনারে এটা পারে ডিম, সেটা যদি আমাদের ইনফরমেশনটা থাকতো, তাহলে আমরা যদি আগে থেকে বলতে পারতাম যে মশার সংখ্যা বেড়ে যাচ্ছে, এখানে আপনারা একটা প্রিকশন নেন, আপনি সেভাবে মেজার নেন। তো এই ডিজিজ সার্ভেলেন্স এবং ইন্টেলিজেন্স সার্ভেলেন্স ঢাকা শহরের স্বাস্থ্য বিভাগ থেকেও, স্বাস্থ্য বিভাগে যেটা করে মাঝে মাঝে অ্যাডহক ভিত্তিতে করে, হঠাৎ এক মাস করলো, যেমন একবার করলো, বছরে 2বার করলো, আর করা হয় না, রেগুলার করা হয় না। আর সিটি কর্পোরেশন তারা যে মশা স্প্রে করে, মশা মারার জন্য যে যন্ত্র আছে, তারা একদম ব্লাইন্ডলি করে। জি, আমরা সেটা নিয়ে আসবো। সিটি কর্পোরেশনের এই যে মশা স্প্রে বা নিধনের যে কর্মসূচি, সেটা কতটা বাস্তবসম্মত, বিজ্ঞানসম্মত এবং কতটা কার্যকর, সেটি নিয়ে আজকে আলোচনায় আসতে চাই। ডক্টর মঞ্জুর চৌধুরী, আপনি বলছিলেন যে চিকনগুনিয়া নিয়ে এক ধরনের আমাদের আশ্বস্ত করবার চেষ্টা করা হয়েছে সরকারের পক্ষ থেকে, বিভিন্ন সংস্থার পক্ষ থেকে। কেন আপনি এই চিকনগুনিয়াকে খুব বেশি একটি কঠিন রোগ বলে মনে করছেন? এই যে আমরা আশ্বস্ত না করে যদি আমাদের ভীত সন্ত্রস্ত হয়ে যেতাম, সেক্ষেত্রে আরেক ধরনের সংকট সৃষ্টি হতো কিনা? এখানে দেখেন, আমি তো মেডিকেল ডক্টর না, সাধারণ লোক। তো সাধারণ লোক হিসেবে অনেক সময় অনেক জিনিস বোঝা যায়, যেমন আপনার ঘড়ি আয়না দিয়ে দেখতে হয় না, ঘড়ি ডাইরেক্টলি দেখা যায়। আপনি দেখেন আশেপাশে আমার অফিসের, আমার স্টাফদের মধ্যে যাদের চিকুনগুনিয়া হয়েছে, এবং একজন তো এখনো অসুস্থ, এখনো ঠিক মতো হাঁটতে পারে না, এরকম
প্রায় শোনা যায়। এখানে যে প্রথম বাক্যটাই থাকে আতঙ্কগ্রস্ত হবেন না। আমি আতঙ্কগ্রস্ত কথা বলতেছি না, কিন্তু এটা যে জাস্ট একটা ফ্লুর মতো ব্যাপার সেটাও তো না। এখানে অনেক কমপ্লিকেশন দেখা যায়, 2-4 জন রোগীও তো মারা যাচ্ছে, যে একজন পেপারে উঠতেছে, আমরা জানি না ঠিক। একজন দর্শক আছেন, একটু যুক্ত হতে চাই। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক কি আছে? ব্রাহ্মণবাড়িয়া থেকে। জি, সম্মানিত অতিথির কাছে আমার প্রশ্ন, যে এডিস মশা এতদিন ডেঙ্গু ও জিকা ভাইরাস ক্যারি করত, বিশেষ করে এবার থেকে চিকুনগুনিয়াও ছড়াচ্ছে। ভবিষ্যতে এই ভয়ঙ্কর মশাটি আরো নতুন রোগ ছড়ানোর সম্ভাবনা আছে কিনা? আর দ্বিতীয় প্রশ্নটা হলো যে এবারের এপ্রিল মে থেকে বৃষ্টি শুরু, অর্থাৎ আগাম বৃষ্টির ফলে বর্ষাকাল দীর্ঘায়িত হওয়ায় চিকুনগুনিয়া প্রজনন কালও বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে ঋতু পরিবর্তনের বিষয়টি আমাদের মাথায় রেখে সেভাবে পূর্ব প্রস্তুতি নেওয়া উচিত কিনা? আর ঢাকা শহরের 2টা বিল্ডিং এর মাঝখানে যে জায়গা না ছেড়ে বাড়ি করা হয়েছে, ওই মিউনিসিপ্যালিটির ফগার মেশিন তো ওই বিল্ডিং এর মাঝখানে ঢুকবে না, যেখানে কন্টেইনার এবং পাত্রে জমানো স্বচ্ছ পানিও আছে। এই বিষয়টা ব্যাপারে আমাদের ধন্যবাদ। দর্শক, আপনি বেশ 3টি চমৎকার প্রশ্ন করেছেন, আমাদের আলোচকরা নিশ্চয়ই এই বিষয়ে মন্তব্য রাখবেন, সাথে থাকুন। আপনি বলছিলেন দর্শকের প্রশ্নটি নিশ্চয়ই আপনার কাছে আসবো। জি, বলুন। যে এর যে প্রতিক্রিয়া বা এর যে ভয়াবহতা, সেটি ভয়াবহতা দেখুন, যে এখানে বলা হয় যে আশ্বস্ত করা হয় যে এটা মৃত্যু হয় না, মৃত্যুর খবর দিচ্ছে, এটা পাওয়া যাচ্ছে, মর্টালিটি রেট কম। কিন্তু মর্টালিটি তো ডিজিজ বার্ডেনের, মর্টালিটি তো একমাত্র ফ্যাক্টর না, মরবিডিটি বলেও একটা ব্যাপার আছে। ধরুন একটা লোক অসুস্থ হয়ে গেল, এমন ভাবে 2 বছর অসুস্থ হয়ে আছে, এখন কিন্তু মারা যাচ্ছে না, এটা কিন্তু আশ্বস্ত হওয়ার কিছু নাই। এখানে মানুষজনকে এক ধরনের ভয় থাকারও দরকার আছে, সামান্য কিছু হলেও ভয় থাকার দরকার হচ্ছে। এই যে যেমন ধরুন ভয় নাকি সতর্কতা থাকা দরকার, আমি মনে করি কিছুটা ভয়েরও দরকার আছে। এই কারণে সতর্কতাটা, ভয় যেটাই বলুন না কেন, একেবারে যে আপনি সাধারণভাবে নিয়ে নিচ্ছেন, এখানে যে জনগণের যে একটা ভূমিকা আছে, এখানে আমাদের মাননীয় মেয়র আনিসুল হক সাহেব যে কথাটা বলেছেন যে মশারি, যাই হোক, উনি এক ধরনের অ্যাওয়ারনেস মশারি সম্বন্ধে আমরা আসবো, সে বিষয়ে আসবো, প্রতিরোধের উপায়গুলো নিয়ে আসবো। আপনি ভয়াবহতা সম্পর্কে বলছেন যে প্রকৃত অর্থে এর যে দুর্ভোগ এবং এই রোগে পড়লে যে দুর্গতি এবং সেটা যে দীর্ঘ সময় ব্যাপী থাকে, এটার এই যে কষ্ট, সেটি আসলে আমাদের যারা আশ্বস্ত হওয়ার আতঙ্ক, শুধু আশ্বস্ত হওয়ার মতো কোনো ব্যাপার না। আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে কত রোগী আছে এখানে, সবচেয়ে বড়ই হচ্ছে যে এরা ক্লেম করতেছে আমি কমায় আনতেছি, কিন্তু আমাদের জানতে হবে তোমার কতগুলো রোগী ছিল, পার ডে কতটা নিউ ইনফেকশন হচ্ছে। এসব ডাটা না থাকার ফলে একটা হজবরল সিচুয়েশন হয়ে গেছে। এখানে মনে করি যে একটা বড় ধরনের করা দরকার, একটা প্রোগ্রাম করা দরকার। আসবো আপনার কাছে, আসতে চাই তহিদুদ্দিন আহমেদ। যে দর্শক প্রশ্ন করেছিলেন যে এই যে এডিস মশা, এটি নতুন রোগ ছড়াতে পারে কিনা। আমরা জানি যে ডেঙ্গু ছড়ায়, এখন দেখছি যে চিকনগুনিয়া ছড়ায়, ভবিষ্যতে আরো কোনো ভাইরাসের বাহক হতে পারে কিনা এবং এটিকে আসলে কিভাবে নির্মূল করা যায় সেটি একটি বিষয়। আর আমাদের যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে, যে আগাম বর্ষা হচ্ছে, এই আবহাওয়ার পরিবর্তন হতেই থাকবে। তো এইসব ক্ষেত্রে আসলে পূর্ব প্রস্তুতির বিষয়গুলো কি ধরনের নেওয়া উচিত এবং আমাদের যে বিল্ডিং, পাশাপাশি বিল্ডিং, সেখানে কিভাবে কাজ করবে আমাদের সিটি কর্পোরেশন। আমি প্রথম যে প্রশ্নটা সে সম্বন্ধে বলতে চাই যে এই মশা সংখ্যা যেহেতু বেড়ে গেছে, এই সময় এটার ব্যাপারে একটু বলা হচ্ছে কেন সংখ্যাটা বাড়লো, এটাও তো একটু পয়েন্ট আসতে পারে। এটা এক কথায় হলো যে আমাদের এখানে ঢাকা শহর বড় হয়ে গেছে এবং মানুষের আর্থসামাজিক অবস্থাও পরিবর্তন হয়েছে। তার ফলে হয়েছে কি, এখানে এই যে কন্টেনার, বিশেষ করে যে পাত্র, সেইখানে এই পাত্র সংখ্যা বেড়ে গেছে। এখানে একটা এই কথা একটা বলে দিই, আমি আজকেও একটা টিভিতে ফগিং করা দেখলাম মশা মারার জন্য, সেখানে দেখি ড্রেনের মধ্যে ফগিং করা হচ্ছে। কিন্তু আমি প্রথমেই বলতে চাই, এই মশাটা শুধুমাত্র কন্টেনার, কিছু একটা পাত্র হতেই হবে, কখনো ড্রেন, ডিচ এটাতে হবে না। কিন্তু আমি ঢাকাতেও দেখলাম, চিটাগাংও দেখলাম, ঢাকা এত বলার পরও আজকে দেখলাম যে ড্রেনের মধ্যে ওনারা এই ফগিং করছেন। তো যেহেতু এই কন্টেনারের সংখ্যা বেড়ে যাওয়ার ফলে আর্থসামাজিক পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আমাদের এই মশার ডেন্সিটি খুব বেড়ে গেছে। ড্রেনের মধ্যে তো নানা রকম কন্টেনার, সেটা অন্য মশা, স্কিউলেক্স মশা আছে, সেই মশাটা আমাদের মেনলি যেটা কামড়ায়, কিন্তু এডিস মশা সেখানে কিছুতেই হবে না। এই হলো এক। তাহলে মশার সংখ্যা বেড়ে যাওয়ার ফলে আরেকটা দ্বিতীয় কারণ হলো যে আমাদের এগেইন আরেক আর্থসামাজিক কারণের পরিপ্রেক্ষিতে আমাদের মুভমেন্ট এত বেড়ে গেছে বিভিন্ন দেশে, যে ওই সমস্ত দেশে যে সমস্ত রোগ হয় সেখানে এখানে চলে আসার প্রভূত সম্ভাবনা আছে। আচ্ছা, তা এখন এই দুটো মশা আর কি কি জিনিস
কেস করে। দুটো ডিজিজের নাম আমরা সচরাচর শুনি, এডিস মস্কিটো, একটা হলো জিকা, ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার পরে জিকা ভাইরাস, আরেকটা হলো ইয়েলো ফিভার। ইয়েলো ফিভারের আজকে রিপোর্ট দেখেছি দু একটা গণমাধ্যমে, হ্যাঁ, এই হলুদ হয়ে যায় এবং ইয়েলো ফিভারটা এটা মেইনলি আফ্রিকাতে হয়, ইজিপ্টের দিকে হয়, এবং এই একই মশা কিন্তু ছড়ায়। তো এখানে একটা, যদিও একটা অনেকে বলে একটা জীবন আছে, এক্ষেত্রে কি করণীয়? মানে আমাদের না, এখানে জীবনের প্রয়োজনে তো বিদেশে যেতেই হবে, ফিরে আসতে হবে, সেক্ষেত্রে আসলে কি করণীয়? একটাই আমি মনে করি যে এখানে একটা এন্টোমোলজিক্যাল সার্ভেলেন্সটা আমাদের একটা করতে হবে, রেগুলারলি সারা বছর ধরে করতে হবে। এবং এই মশা, যেহেতু একই মশা এই রোগগুলো সবগুলো রোগী ছড়ায়, এবং সেই মশাকে নিয়ন্ত্রণ করতে হবে, এই এডিস মশাকে নিয়ন্ত্রণ করতে হবে। এখানে কার কি করণীয়, স্বাস্থ্য বিভাগকে কি করণীয়, সিটি কর্পোরেশনের কি করণীয়, জনগণের কি করণীয়, পরিবারের কি করণীয়, এই জিনিসটা সকলের আমরা ঠিক করে এই মশাকে মারতেই হবে। এটি সমন্বিত পরিকল্পনা এবং পদক্ষেপ করতে হবে, নিতে হবে। এইটাই হলো একমাত্র পথ। কিন্তু যতগুলি রোগ ছড়ায়, যেহেতু এই দুটো মশাই ছড়াচ্ছে এবং দুটো মশাই ইকুয়ালি রেসপন্সিবল। ডক্টর মঞ্জুর চৌধুরী, যে মশা নিধনের ক্ষেত্রে আমরা ফগিং মেশিন দিয়ে মশা নিধনের আমরা চিরাচরিত ব্যবস্থা দেখেছি, এবং এখনো তিনি বলছেন যে সিটি কর্পোরেশন সেই কাজটি করছে, যে ড্রেনের মধ্যে এডিস মশা নিধন করার জন্য যাচ্ছে। প্রকৃত অর্থে এডিস মশা আমাদের ঘর বাড়িতে থাকে বা এরকম নানা রকম পাত্র বা আধারে থাকে। এই যে মশা নিধনের যে আমাদের পদক্ষেপ, সেটিকে আপনি কিভাবে দেখছেন? যে আর কি ধরনের পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি, বা আমাদের এই পদক্ষেপের ত্রুটিপূর্ণতার দিকগুলো কি কি? ত্রুটিপূর্ণতার দিক হচ্ছে যে এদেরকে কোনোভাবেই বোঝানো যায় না যে মসকিটো কন্ট্রোল, পেস্ট কন্ট্রোল, ভেক্টর কন্ট্রোল, এটা যে একটা সায়েন্স, এরা এটা রিকগনাইজ করে না। এরা যেটা মনে করে সে কায়দাই করে যায়। ক্রাশ প্রোগ্রাম বলে কোনো প্রোগ্রাম নাই এই মসকিটো কন্ট্রোলে, কোনো প্রোগ্রাম নাই। এখানে দেখেন একটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর আছে, WHO আছে, PAHO, আপনার সাউথ আমেরিকার যে প্যান আমেরিকান, তারপরে আপনার আন্তর্জাতিক কতগুলো অনেক আছে, যেমন US আর্ম ফোর্সেস পেস্ট ম্যানেজমেন্ট বোর্ড, সবাই কিন্তু এগুলি করা আছে যে এমার্জেন্সি ক্ষেত্রে কি কি মেজার নিতে হবে, হাউ টু কন্ট্রোল ইট, কি ধরনের, সেটি আমরা একটু যেমন ধরুন যে হ্যান্ড ফগার মেশিন, ছোট ছোট ফগার মেশিন দিয়ে যেটা একটা ভেক্টর কন্ট্রোল করতে যাচ্ছে এই মহামারীর ক্ষেত্রে, এটা টোটালি ইনএডিকুয়েট, ইল ইনফর্মড, এটা তারা জানেই না। এখানে ইউএলভি ইউজ করতে, ইউএলভি মেশিন আছে, ভেহিকল মাউন্টেড বড় মেশিন, যেটার সোয়াট, আপনার যে এটার সোয়াটটা হবে 50-60 মিটার ওয়াইড হয়, এবং এটা প্রায় ½ কিলোমিটার পর্যন্ত এর পেনিট্রেশন। এখানে এরা কিছু ফগার মেশিনকে, এবং এটা হবে রাইট অ্যাঙ্গেলে, আপনার রাইট অ্যাঙ্গেল হবে বিল্ডিং এর দিকে, যাতে এগুলি আপনার যে ড্রপলেট গুলি সব টার্গেট এরিয়াতে, টার্গেট পেস্টের টার্গেট এরিয়া আছে যে কোথায় তারা হাইডিং করতে পারে। আপনার এটা এত সহজ কোনো বিষয় না, কারণ আপনি দেখুন যে এডিস ইজিপ্টাইতে ইনডোর রেসিডুয়াল স্প্রেইং কখনই কার্যকরী হয় না, কারণ এরা যেখানে রেস্ট করে তার 90% জায়গা স্প্রেয়াবল না। আপনারা যেমন মনে করেন খাটের নিচে, হ্যাঙ্গিং অবজেক্ট, এইসবে স্প্রে করা যায় না। সুতরাং আপনি দেওয়ালে দিয়ে আসলেন, কোনো কাজ হবে না, অথচ আপনি দিয়ে আসছেন, আপনি দিয়ে আসতেছেন। বলুন সাথে যে কি করতে পারে। এখানে তাদের ফার্স্টই হলো যে তাদের ভেহিকল মাউন্টেড ইউএলভি মেশিন আছে, সেটাকে অপারেট করে না কেন? ওকে, অপারেট করতে গেলে সেগুলি হয়তো ঠিক নাই, কিন্তু আমাদের যে অবস্থিত আমাদের এই সময়ের যে ব্যবস্থা আছে সেটি কি কাজে লাগিয়ে আমরা নিধন করতে পারি? এখানে এখানে এখন কিছু কমিয়ে আনা যাবে। আপনি দেখেন যে এখানের যে চিকুনগুনিয়া বলেন, এই যে ডেঙ্গির যে সিচুয়েশনটা একটু বলেই নিতে হয় যে প্রায় 400-500 রোগী পাওয়া গেছে, এরা কিন্তু স্পোরাডিক ওয়েতে আছে। সেখানে এইসব কেস পজিটিভ বাড়িগুলিকে আপনার এখনই ভাইরাস যাতে এসকেপ না করতে পারে, ডেঙ্গু ভাইরাসটা যাতে এসকেপ না করতে পারে, তার জন্য একেবারে স্পেসিফিক কি কাজ করতে হবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আপনার স্পেসিফিকেশন দেওয়া আছে। 30 to 50 মিটারের মধ্যে ফগিং করতে হবে, লার্ভিসাইডিং করতে হবে, আপনার অন্যান্য মেজার নিতে হবে যাতে সেকেন্ডারি ট্রান্সমিশন না হয়। ঠিক এই জিনিসগুলি কিন্তু এরা করতেছে না। এখানে আমি শুধু সংক্ষেপে একটা জিনিস বলবো যে এখন কিছু, আচ্ছা, এখন যে আপনার ট্রান্সমিশন হচ্ছে, চিকুনগুনিয়ার যে ট্রান্সমিশন হচ্ছে, একটা রোগীর থেকে মশার মাধ্যমে আরো কয়েকজন সুস্থ লোক ছড়িয়ে পড়ছে। ইট ইজ এ ভাইরাল ট্রান্সমিশন।
আপনার এই ট্রান্সমিশনকে স্টপ করতে হবে অথবা রিডিউস করতে হবে, ড্রাস্টিক্যালি রিডিউস করতে হবে। তার তিনটা ব্যবস্থা আছে। একটা হচ্ছে মশা যদি আপনি সব মেরে ফেলতে পারেন, আরেকটা আছে যে মশা আর মানুষ এর মধ্যে যদি কন্ট্যাক্ট আপনি কমায় আনতে পারেন, মশারি ব্যবহার করেন। শুধু মশারি না, আপনি শুনেন যে দেখুন যে আরেকটা হচ্ছে সোর্স রিডাকশন। দিস ইজ এ ডে বাইটার মসকিটো। আপনি মশারি নিয়ে হাঁটে হেঁটে চলতে পারবেন না। তাদের ব্রিডিং বা যেখান থেকে তাদের ব্রিডিং হয়, চায়ের দোকানে জায়গাগুলো, চায়ের দোকানে রাস্তার পাশে। ধন্যবাদ ডক্টর মঞ্জুর চৌধুরী। আমরা একটু আলোচনায় আসবো, বিরতিতে যেতে হচ্ছে। দর্শক সকলে থাকুন আজকের আলোচনার সাথে, প্রশ্ন করুন, আপনার জানবার কথা থাকলে সেটিও জানান। ধন্যবাদ। দর্শক, বিরতিতে ছিলাম। বিরতির পরে সকলকে আবার আলোচনায় স্বাগত জানাচ্ছি। জনাব তৌহিদুদ্দিন আহমেদ, আমরা মশা নিধনের নানা কর্মসূচি নিয়ে কথা বলছিলাম। ডক্টর মঞ্জুর চৌধুরী বলছিলেন যে সিটি কর্পোরেশন যেভাবে মশা নিধন করে সেটি আসলে কার্যকর কিনা। বিশেষত এই যে চিকনগুনিয়া প্রতিরোধ করবার ক্ষেত্রে আমরা কিভাবে মশা নিধন করতে পারি, সেটি হচ্ছে সরকারি বা সরকারি সংস্থার পর্যায় থেকে এবং আমাদের সাধারণ নাগরিকের পক্ষ থেকে, সেই সম্পর্কে জানতে চাই। আমি কি বলে, এই চিকুনগুনিয়া রোগ যেহেতু একটা মহামারী যদি আমরা নাও বলি, এটা একটা যদি প্রাদুর্ভাব বলি বা অনেক সংখ্যায় বলি আর কি, যেহেতু এটা বেড়ে গেছে, এটা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হলো যখনই এই মশাটা, যে মশাগুলো অলরেডি আমাদের মধ্যে আছে এখন, যা পূর্ণাঙ্গ মশা যেটা আছে সেটা সেই মানুষ থেকে, রোগীর কাছ থেকে তার সে ভাইরাসটা নিয়ে নিয়েছে। এবং আপনারা জানেন যে একটা মশা যখন একবার কামড়ে তার রোগী থেকে যে ভাইরাসটা নিয়ে নেয়, ওই মশাটা যতদিন বেঁচে থাকে ততদিন রোগ ছড়াবে। আর এডিসের একটা বিশেষ ব্যাপার হলো, তার হ্যাবিট হলো যে অন্যান্য মশা একবার রক্তটা খায় মশার ডিমটাকে পরিপক্ক করার জন্য, কিন্তু এডি মশার একটা হ্যাবিট হচ্ছে একবার একটা যে রক্তের প্রয়োজন হয় সে কয়েকটা মানুষ থেকে কামড় থেকে নেয়, অল্প অল্প করে নেয়। তার মানে সে একটা মশা আরো বেশিবার এই রোগটা ছড়াতে পারে। তো তাহলে আমাদের প্রথম কর্তব্য হলো কি, যে আমাদের যে উড়ন্ত মশা, যে এডিস অ্যাডাল্ট মশাটা, আমাদের এটা মারতে হবে। তো এই জন্য আমাদের এটা বেশি প্রিকশন দরকার আছে এই মুহূর্তে, যখন একটা এমার্জেন্সি সিচুয়েশন থাকে আর কি। তো এইখানে এই জন্যই এখানে আমি মনে করি যে এখানে যে নর্মাল যে সিটি কর্পোরেশনের যে ড্রেনে ডিচে যে তার মশা মারার যে কার্যক্রম আছে, তার থেকে কিছুটা সরিয়ে এসে অ্যাডাল্ট মশা মারার জন্য ফগিং জাতীয় প্রচেষ্টা আমাদের নিতে হবে। কিন্তু যেটা বলছে, এডিস মশার আবাসস্থল হচ্ছে গৃহে, এবং এটা ঘরের মধ্যেই সে প্রতিপালিত হয়, সে বংশবিস্তার করে। এই প্রশ্নটি এসছে যে এই ঘরে গিয়ে আসলে সিটি কর্পোরেশন কতটা এডিস মশাকে নিধন করতে পারবে, এবং সেক্ষেত্রে যারা ঘরে যারা থাকে নাগরিকে তাদের দায়িত্ব কতটুকু, এটির একটা বিতর্ক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখানে একটা প্রথম কথা হলো যে আমরা বললাম যে সিটি কর্পোরেশন মশা মারার জন্য প্রচেষ্টা নেবে, কিন্তু যেহেতু এই মশাটা ঘরের মধ্যে মেনলি ঘরের এবং ঘরের আশেপাশেই এই মশাটা জন্মস্থান এবং সেখানে থেকে তারা বড় হয়, পূর্ণাঙ্গ অবস্থা হয়, সেই জন্য জনগণের দায়িত্ব কর্তব্য আমি মনে করি কোন কোন ক্ষেত্রে সিটি কর্পোরেশন থেকেও তাদের বেশি। হ্যাঁ, তাদেরকে সেই মশা যদি তার বাড়িতে না জন্মায়, এবং যদি অ্যাডাল্ট যদি হয়েও থাকে সেটা কয়েল দিয়ে বা অ্যারোসল দিয়ে এটা তাদেরকে একটা মারার প্রচেষ্টা নিতে হবে। আর যে ব্রিডিং প্লেস গুলো আছে আমি সেইগুলোকে কি বলে নষ্ট করে ফেলতে হবে। আরেকটা জিনিস হলো যে অ্যাডাল্ট মশার থেকে একটা যেমন হলো কি, মশা মারার একটা হলো কি যে পার্সোনাল প্রোটেকশন বলে একটা কথা আছে, যে আমি নিজেই মশার কামড় থেকে যাতে দূরে থাকতে পারি সেই প্রচেষ্টা নেব। সেই জন্য আমরা বলি বাড়িতে যে সমস্ত শিশু আছে এবং বৃদ্ধ মানুষ আছে বা রোগী আছে, যারা এই রোগীদেরকে কিন্তু এখানে দেখা যাচ্ছে রোগটা কিন্তু ছড়াচ্ছে ওই রোগীর, আমাদের একজন রোগী থেকে ছড়াচ্ছে। আমরা হাসপাতালে যে ছবি দেখলাম, রোগী পরপরে শুয়ে আছে, তাদের মধ্যে কোনো মশারি দেওয়া হয়নি, তাহলে ওই মশাতে ওইখান থেকে তো আরো বহু লোকে ছড়াচ্ছে। তো সেই জন্যই জনগণের একটা বিশেষ কর্তব্য হচ্ছে যে তোমার বাড়িতে যারা রোগী আছে বা বৃদ্ধ লোক আছে, আরেকটা জিনিস আপনারা হয়তো শুনেছেন যে এক বাড়িতে অনেকের হয়ে গেছে, জি এক সময় একই সঙ্গে ওইটাই কারণ হলো যেহেতু মশাটা ঘরের মধ্যেই থাকে, একবার সে ইনফেক্টেড হয়ে গেছে, তার ফলে ওই মশাটা ঘরের মধ্যে থাকলেই জন্য সে
ওই অন্যান্য লোককে আমরা যেটা বলছে মশা এবং আক্রান্ত মানুষকে একটি কন্ট্যাক্ট যেন না হয় সেটা ব্যবস্থাটা নিতে হবে। ডক্টর মঞ্জু চৌধুরী যেটি বলছেন, এই বিষয়ে আপনি আরো কিছু যোগ করতে চান কিনা, যে মশা নিধনে আমাদের সাধারণ নাগরিকের যে কর্তব্য, আমার গৃহবাসীর যে কর্তব্য, কাজগুলো কি কি এবং সেগুলো আসলে কিভাবে আমরা করতে পারি? সে গৃহবাসীর কাজটাকে আপনার সুনির্দিষ্ট করে দিতে হবে। এবং এখানে যেমন ধরেন একটা, এবং অনেক সময় এই কি করণীয় এটি কিন্তু আমরা জানি না, সেক্ষেত্রে এটি যে ব্যাপক প্রচারণার একটা ব্যাপার আছে এবং এই সাধারণ মানুষকে শিক্ষিত করবার ব্যাপার আছে, সেই বিষয়টি আসলে কিভাবে করা যেতে পারে? এখানে একটা সচেতনতা সৃষ্টি করা হয়, চেতনাবাজি টাইপের একটা কথা হয় প্রায়শই, কিন্তু তার কোনো সারবত্তা নাই। অ্যাকচুয়ালি এই ডেঙ্গুর সময় আমরা দেখেছি, এখনো দেখি কিছু এক ধরনের বুদ্ধিজীবী আছে, তারা এই মশা চিনেও না। তারা যে নানাবিধ কথা বলে যে মিষ্টি হাড়ি পাতিলে হয়, এটা হয়, স্বচ্ছ পানি, স্বচ্ছ হতে হতে ডিস্টিল ওয়াটারের মতো হয়। কেউ কেউ বলে ঢাকার বাইরে থেকে মশা আসে। বহু স্টাডি হয়েছে মশা ডিসপার্সেল নিয়ে। আপনার ইজিপ্টার ডিসপার্সেল হচ্ছে আপনার 30 to 50 মিটার এর ভিতরে যেখানে হয়, এর বাইরে সে নর্মালি যায় না, যদি প্যাসিভলি ট্রান্সপোর্টেড হয় গাড়িতে করে। আপনার অ্যালবোপিক্টাসের ম্যাক্সিমাম হচ্ছে ন্যাচারাল ডিসপার্সেল 0.5 কিলোমিটার, 500 মিটার। বলা হয় যে ঢাকার বাইরে থেকে মশা আসে, এটা একটা সম্পূর্ণ ভুয়া একটা কথা, তাদের কোনো স্টাডি করা হয় নাই। তারা বরং আমরা স্টাডি এটা করেছি এবং বহু জায়গায় স্টাডি আছে, যেমন আপনি একটু সুনির্দিষ্টভাবে বলুন যে ঘরের মশাকে কিভাবে আমরা তাড়াতে পারি, নিধন করতে পারি? ঘরে তো সিটি কর্পোরেশনের ফগিং মেশিন ঢুকতে পারে না, ঢুকাচ্ছে আমাদের মেয়র সেখানে আসলে মশারি টাঙিয়ে দিয়ে আসতে পারবেন না, এটা বাস্তবতা। কিন্তু সেক্ষেত্রে করণীয় কি সেটি? ফার্স্ট হলো মেয়র সাহেবের যে মশারি বিতর্ক। মেয়র সাহেবকে আমি সাপোর্ট করি এই কারণে যে উনি একটা কারেক্ট কথা বলেছেন যে মশারি, এই যে তহিদ সাহেব যেটা বললেন যে রুগী মানে ভাইরেমিক পেশেন্ট, অর্থাৎ সিমটমের অনসেট থেকে সিমটম শেষ পর্যন্ত ওই সময় কিন্তু ভাইরাসটা রোগীর ভিতরে বেঁচে থাকে, ভাইরাসটা। তারপরে কিন্তু ভাইরাসগুলি মারা যায় অ্যান্টিবায়োটিকের জন্য। ওই সময় যে মশাটাই, অর্থাৎ এডিস মশাটা যখন তাকে কামড়াচ্ছে, তখন ভাইরাসটা সে নিয়ে নিচ্ছে। এখন যদি কোনো প্রক্রিয়ায় যদি আপনি ওই রোগীর থেকে মশাটাকে বিচ্ছিন্ন রাখতে পারতেন, তাহলে মশাটা কিন্তু ইনফেক্টেড হতো না। হ্যাঁ, নিধন হচ্ছে একটা প্রক্রিয়া, আর একটা হচ্ছে টু রিডিউস দ্য ম্যান মসকিটো কন্ট্যাক্ট অ্যান্ড টু রিডিউস দ্য ব্রিডিং সোর্স। তিনটা ত্রিমুখী আক্রমণ করলে আপনার এই যে ভাইরাল যে ট্রান্সমিশনটা, চিকনগুনিয়ার যে ট্রান্সমিশনটাকে আপনি কমায় আনতে পারবেন, ফাইনালি স্টপ হয়ে যাবে। কিন্তু সেটা না করে এলোমেলো ভাবে মেয়র সাহেব মশারি টানাই দেওয়ার দরকার না, আপনি টানান। এটাও এখন হয়তো আমার বিরুদ্ধে অনেকে বলবে, মশারি ইজ এ মাস্ট। সেখানে আরেকটা জিনিস সরকার করতে পারত যদি আরো বেশি সচেতন হতো, যে আপনার লং লাস্টিং ইনসেক্টিসাইডাল নেট আছে সরকারের হাতে, খুব সম্ভব সেগুলি দিলে ওই যে ইনফেক্টেড মশাটা, এখানে কিন্তু দেখেন ইনফেক্টেড মশা, ইনফেক্টিভ মশা বেশ জটিলতা আছে, কিন্তু তহিদ এটা হয়তো বলবেন যে বেশ জটিলতা আছে। যে মশাগুলি অলরেডি ইনফেক্টিভ হয়ে গেছে, ডেঞ্জারাস মশা, আপনি যদি সেখানে লং লাস্টিং ইমপ্রেগনেটেড নেট ওই রুগীকে দেন, অন্যান্য লোকে দেন, ঘরের মশাটা কিন্তু মারা যাবে, অর্থাৎ ট্রান্সমিশন কমে আসবে। সেটা তো একটা আক্রান্তকালীন সময়, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই মশার যে বংশবিস্তার, তার যে ডেন্সিটি, এটাকে কিভাবে কমানো যেতে পারে, এটি নিয়ে একটি প্রশ্ন আছে। যদি আমার ঘরটি ভালো থাকলো কিন্তু তার বাইরের পরিবেশটি যদি অস্বাস্থ্যসম্মত হয়, সেখানে মশা উৎপাদনের সহায়ক একটি পরিবেশ থাকে, বিভিন্ন জলাভূমি, জমে থাকা পানি, নোংরা আবর্জনা, সেটির দায়িত্ব তো আবার সিটি কর্পোরেশন বা সরকারি সংস্থার আছে না, আবার জনগণেরও সেই দায়িত্ব সেখানে আছে। এখন মশাটাকে আমরা এমন ভাবে ক্লাসিফাই করে ফেলেছি, হয় ঘরের ভিতরে হয়, তারপরে রাস্তায় হয়, কিন্তু এর মাঝামাঝি অনেক জায়গা আছে, দু জায়গায় হতে পারে না, দু জায়গায় হয়, মাঝামাঝি অনেক ধরনের জায়গা আছে, সেখানে তার সিস্টেমও আছে। যে ডক্টর তহিদুদ্দিন আহমেদ, আমরা আলোচনায় আছি, আবার একটু বিরতিতে যেতে হচ্ছে। দর্শক সকলে থাকুন আমাদের সাথে, আবারও ফিরে আসতে চাই আপনাদের সাথে করি। প্রিয় দর্শক, মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের সৌজন্যে দৃষ্টিকোণ অনুষ্ঠানে চিকুনগুনিয়া প্রতিরোধে করণীয় বিষয়ে আমরা কথা বলছিলাম। বিরতি শেষে আবারও সকলকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। ডক্টর তহিদুদ্দিন আহমেদ, আমরা যে সময়টুকু পাবো একটু করণীয় সম্পর্কে জানতে চাই, যে এই মশা নিধনের জন্য
যে ব্যবস্থাগুলো, প্রচলিত ব্যবস্থাগুলো, আগের আলোচনাটাই একভাবে আসতে চাই যে এখানে কি ধরনের সংশোধন বা আমাদের সংযোজন করা দরকার বলে আপনি মনে করেন এবং কার্যকর করার ক্ষেত্রে, এবং সেখানে নাগরিকের দায়িত্বটুকু নিয়েও আসলে কথা বলা দরকার। সবকিছুতে আমরা সবকিছুতে সরকারি সংস্থার উপর নির্ভর করব, সেটি আসলে কতটা বাস্তবসম্মত? না, আমি মনে করি, আমার নিজস্ব একটা ওপিনিয়ন হচ্ছে যে বিশেষ করে এই চিকুনগুনিয়া এবং ডেঙ্গু কন্ট্রোলের ব্যাপারে জনসাধারণের পরিবারের দায়িত্ব কর্তব্য অনেক বেশি আমি মনে করি, এমনকি তারা সিটি কর্পোরেশন এবং হেলথ থেকেও আর কি। সেটা যেহেতু এর বাড়ির দায়িত্বটা কি, কর্তব্যটা কি, সেটি তো তাকে জানাতে হবে। হ্যাঁ, সেই জন্যই প্রথমত যে জিনিসটা দরকার যে আমাদের তাদেরকে জানাতে হবে যে এই মশা কোথায় ডিম পাড়ে, কোথায় রেস্ট নেয়, এবং যে বিভিন্ন ধরনের যে কন্টেনার গুলো আছে সেই কন্টেনার গুলো তাদেরকে চিনিয়ে দিতে হবে যে এই কন্টেনারের মধ্যে এই মশার ডিমটা পারে, সেই কন্টেনারগুলো সরিয়ে ফেলা যায় কিভাবে। এবং প্রত্যেকটা কন্টেনারে কিন্তু একটা ম্যানেজমেন্ট আবার পৃথক পৃথক আছে। মনে করেন বাড়িতে একটা চৌবাচ্চা, হ্যাঁ, আপনার ঢাকা শহরে আমরা অন্যতম ব্রিডিং সোর্স পেয়েছি যে আন্ডার কনস্ট্রাকশন যে বাড়ি তৈরি করা হয় তখন যে চৌবাচ্চা করা হয়, চৌবাচ্চা ইট ভিজানোর জন্য বা কোনো পানি ব্যবহারের জন্য, ওখান থেকে এটাই হলো মেইন সোর্সেস। সেকেন্ড মেইন সোর্সেস হচ্ছে টায়ার, কাটার ড্রাম, তারপরে বাইরের ধারে, এবং যেখানে বাড়ির মধ্যে পানি রেখে দেওয়ার জন্য যে আমরা ড্রাম, মটকা, বালতি যে ব্যবহার করি। তো এই জিনিসগুলো কি ধরনের কন্টেনারে ডিম পারে জনগণকে আমাদের জানাতে হবে, সাধারণ অ্যারোসল প্রয়োগ করে সেগুলো জানাতে হবে। জানানোর পরে ওইগুলো কিভাবে কন্ট্রোল করা যায়, সেই প্রত্যেকটা কন্টেনার কিভাবে ম্যানেজমেন্ট করা যায়, যে পানি ফেলে দেওয়া যায়, নষ্ট করে ফেলে দেওয়া যায়, উবুর করে রাখা যায়, হ্যাঁ, এই যে বিভিন্ন পদ্ধতিগুলো এগুলোকে জনগণকে জানাতে হবে। গণমাধ্যমের সেক্ষেত্রে একটি বড় ভূমিকা আছে। এখানে মাধ্যমের বিরাট একটা রোল আছে, এবং এই জানানোর পরেই তখন তাদের কাছ থেকে এই আমরা এটা চাইতে পারি আর কি। এবং জনগণ যদি না করে, অন্যান্য পৃথিবীর অনেক দেশেই, আমাদের সাউথ ইস্ট এশিয়াতে জনগণকে তারা বলেছে তোমরা যদি না করো 1 সপ্তাহের পরে তাদেরকে ফাইন করা হয় এবং কয়েকশো ডলার পর্যন্ত ফাইন করা হয়। ঢাকা সিটি নর্থে। ধন্যবাদ। বাংলাদেশের জন্য নিঃসন্দেহে এটি খুবই দৃষ্টান্তজনক হতো যদি তাই হতো। ডক্টর মঞ্জুর চৌধুরী, আমরা আলোচনার শেষের দিকে একেবারে আছি। আপনি যদি বলুন যে এই চিকুনগুনিয়ার কতটা আমরা প্রতিরোধ করতে, নিয়ন্ত্রণে আনতে পেরেছি, এবং ভবিষ্যতের দিনগুলোতে আসলে বর্ষাকাল এখন আর কি কি করণীয় বলে আপনি মনে করেন আছে সরকার এবং আমাদের ব্যক্তিগত? আমি সংক্ষেপে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে চিকুনগুনিয়া কি পরিমাণ ছিল আমরা তো জানি না, সরকার আমাদেরকে জানায় নাই বা জানতে চায়ও নাই যে এই পরিমাণ চিকুনগুনিয়া ছিল। সুতরাং সে যদি বলে কমিয়ে এনেছি, এটা একটা অ্যাম্বিগুইটি হবে, সার্ভেলেন্স হওয়া দরকার। না, আপনি তো কমাবেন, কত থেকে কত কমালেন আপনি জানেন না। সেকেন্ড জিনিস হচ্ছে যে আপনি দেখেন যে ডেঙ্গু রোগের যে অগাস্ট মাসে গত 13-14 বছরে দেখা গেছে অগাস্টে 7টা পিক হয়েছে, অর্থাৎ 7টা সবচেয়ে বেশি হয়েছে অগাস্টে, 5টা পিক হয়েছে সেপ্টেম্বরে, একটা পিক হয়েছে অক্টোবরে। সুতরাং আমাদের সামনে কিন্তু ডেঙ্গু আসতেছে, কারণ দুইটা মশাই সমানভাবে বিদ্যমান, তার মধ্যে ইজিপ্টের পপুলেশনও হাই, আমরা যতদূর জানি। সুতরাং এই ডেঙ্গু এখনই এক স্পোরাডিক জায়গায় জায়গায় হচ্ছে। তো ফার্স্ট কাজ হচ্ছে এই কেস পজিটিভ হাউসগুলিকে আইসোলেট করে, সেখানে ফগিং করে, সেখানে লার্ভিসাইডিং করে, সোর্স রিডাকশন করে, আর অ্যাওয়ারনেস ক্রিয়েট করে, মশারি ইউজ করে ওই ভাইরাসকে কন্টেইন করতে হবে। ওই ভাইরাস যেন সেকেন্ডারি ট্রান্সমিশন না হয়। সামাজিক সচেতনতা, এটা সরকারের দায়িত্ব, শিক্ষকের ভূমিকা রাখতে হবে। না না, এটা মসজিদে যারা আসেন তাদের সেখানে বয়ান হতে পারে এই বিষয়ে সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করছে। সরকারের এটা তো আপনার স্ট্রাকচার প্রোগ্রাম, এটা হলো WHO স্ট্যান্ডার্ড রিকমেন্ডেশন করা। যেমন ডিজিজ সার্ভেলেন্স করে ডেঙ্গু রোগীকে আইডেন্টিফাই করবে, ঠিকানা আইডেন্টিফাই করবে, করে সিটি কর্পোরেশনকে জানাবে যে এখানে ডেঙ্গু রোগী দেখা গেছে। তো সুতরাং সেইভাবে আপনি ডেঙ্গুকে প্রতিরোধ করতে পারবেন। চিকুনগুনিয়াকে যেভাবে করা হচ্ছে সেটা সায়েন্টিফিক ওয়েতে বা WHO বলেন বা স্ট্যান্ডার্ড IBM পদ্ধতিতে হচ্ছে না, কিন্তু চিকুনগুনিয়া তো চিরকাল থাকবে না। এমনিও ছোট্ট একটা কথা করতে চাই যে এখানে এই রোগটা যেহেতু তার যাদের অসুখটা হচ্ছে তাদের যেখানে তারা অবস্থান করে, স্কুল, কলেজ, অফিস, আদালত, সেখানেও কিন্তু তারা রোগের পদক্ষেপ নিতে হবে। দর্শক, অসংখ্য ধন্যবাদ সাথে থাকবার জন্য। অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, নিশ্চয়ই আমরা এটা মনে রাখবো। সকলকে ধন্যবাদ। আগামীতে দেখাবো অন্য বিষয় নিয়ে। ভালো থাকুন।